বিক্ষোভ সমালোচনার মুখে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও আইন প্রণেতার বাসভবনে। তীব্র আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেএনজিদের ভয়াবহ হামলার ভয়ে হেলিকপ্টারে করে ভারত ছেড়ে জীবন নিয়ে পালাচ্ছে নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত। বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু বিদায় ঘণ্টা বেজে গেছে ভারতের সবচাইতে বিতর্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। হ্যাঁ দর্শক, ভারতবর্ষে একমাত্র ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা এই নরেন্দ্র মোদীর কিন্তু এবার আর কিন্তু রক্ষা হবে না। কারণ যেভাবে একের পর এক দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বিপ্লব ঘটছে, আর তার ফলশ্রুতিতেই কিন্তু এবার ভারতের পালা, অর্থাৎ মোদীর বিদায়ের সময় এসে গেছে। কারণ ছাত্ররা একের পর এক যেভাবে ভারতবর্ষে আন্দোলনে নামছে, এতে করে কিন্তু অতি শীঘ্রই কিন্তু মোদীকে কিন্তু তার গদি ছাড়তেই হবে। যেমনটা কিন্তু দর্শক আপনারা শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষে কিন্তু এর প্রমাণ দেখতে পেয়েছেন। এখন দেখাবো আপনাদেরকে বিস্তারিত, তবে তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তবে কিন্তু আজকে এই গুরুত্বপূর্ণ নিউজটি বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন এবং আরো জানতে পারবেন এই নরেন্দ্র মোদী কবে নাগাদ বিদায় নিচ্ছে। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করতে চাই না। তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে চলুন দর্শক আর দেরি না করে প্রথমে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো আগে দেখে আসি। ভারতের রাজনৈতিক অঙ্গন আজ তোলপাড়। দিল্লির আকাশে কালো মেঘ জমে উঠেছে, চারদিকে আতঙ্ক আর অস্থিরতার ছায়া। ঠিক এমন মুহূর্তে এক অবিশ্বাস্য খবর ছড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ করে দেশ ছাড়লেন। সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে চেপে রাতের অন্ধকারে তিনি রাজধানী থেকে উড়ে গেলেন অজানা গন্তব্যের দিকে। ঢাকায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্বে জনতার অভ্যুত্থান ও আওয়ামী লীগের পতনের পর হঠাৎ করে প্রতিবেশী দেশ ভারতেও অস্থিরতা ছড়িয়ে পড়ে। মোদী বিরোধী আন্দোলন দীর্ঘদিন ধরেই উঠছিল, কিন্তু বাংলাদেশে পরিবর্তনের ঝড় সেই আন্দোলনে নতুন গতি এনে দেয়। বিরোধীরা রাস্তায় নামে, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী স্লোগান। ঠিক তখনই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ, আসাম ও দিল্লিতে একযোগে জেএনজিরা একের পর এক হামলা চালাতে শুরু করে। ট্রেন স্টেশন, পুলিশ ক্যাম্প, এমনকি দিল্লির সংসদ ভবনের পাশেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাধারণ মানুষ ভয়ে ঘরে আটকা পড়ে। সেনা ও আধা সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্কতা জারি করে, কিন্তু হামলার ধাক্কায় গোটা প্রশাসন কেঁপে ওঠে। সূত্র জানায়, গোয়েন্দা বিভাগ বারবার মোদীকে সতর্ক করেছিল, আপনি টার্গেটে আছেন। জেএনজির গোপন কমান্ডাররা রাজধানীতে ঢুকে পড়েছে, কিন্তু প্রধানমন্ত্রী প্রথমে তা গুরুত্ব দেননি। তিনি প্রকাশ্যে বলেছিলেন, ভারতকে অচল করার ক্ষমতা কারো নেই। অথচ মাত্র কয়েকদিনের ব্যবধানে বাস্তবতা বদলে যায়। জেএনজির হামলায় নিহতের সংখ্যা বাড়তে থাকলে সেনা হেডকোয়ার্টারে জরুরি বৈঠক ডাকা হয়। সেদিন রাতে ঘন অন্ধকারে দিল্লির প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে নেমে আসে একটি বিশেষ সামরিক হেলিকপ্টার। স্থানীয়রা হঠাৎ ঘূর্ণিঝড়ের মতো শব্দ শুনতে পান, তারপর চোখের সামনে ভেসে ওঠে সাদা আলো। প্রত্যক্ষদর্শীরা বলেন, মুহূর্তের মধ্যে মোদীকে কড়া নিরাপত্তার মধ্যে তোলা হয় সেই হেলিকপ্টারে। কয়েক মিনিটের মধ্যে সেটি উড়ে যায় অজানা পথে। প্রশ্ন উঠছে, তিনি কোথায় গেলেন? শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার ছাত্র আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মোদী শাসিত ভারত। হঠাৎ করে তীব্র হয়ে ওঠা তরুণদের বিক্ষোভে বেশ বেকায়দায় পড়ে গেছে মোদী প্রশাসন। সরকারের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। প্রশ্ন উঠছে, তবে কি এবার নরেন্দ্র মোদীকেও পালাতে হবে ভারত ছেড়ে? একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র টানাপোড়েন, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতা ভারতের জন্য কোনোভাবেই ভালো বার্তা নয়। এমনকি কোনো বিশেষজ্ঞ বলছেন, দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দমন করা আর ভিন্ন মত দমনের কারণে সেনাবাহিনীর মধ্যেও ক্ষোভ বাড়ছে। গুঞ্জন উঠেছে, ভারতের ভেতরেও কি সেনা অভ্যুত্থানের ছায়া ঘনাচ্ছে? মাত্র এক বছরের ব্যবধানে ভারতের আশপাশে ঘটে যাওয়া ঘটনাগুলো ভারতের শাসক শ্রেণীর জন্য ভয়ানক সতর্কবার্তা হয়ে এসেছে। শ্রীলঙ্কায় অর্থনৈতিক দেউলিয়াত্ব থেকে শুরু করে বাংলাদেশের ছাত্র আন্দোলন আর সবশেষ নেপালের গণ অভ্যুত্থান, প্রতিটি পরিবর্তনই এসেছে সাধারণ মানুষের ক্ষোভের বিস্ফোরণ থেকে। 2024 সালে বাংলাদেশের ছাত্র আন্দোলন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে, আর 2025 সালেই নেপালে সোশ্যাল মিডিয়া বন্ধের মতো ক্ষুদ্র ইস্যু বিশাল গণবিক্ষোভের রূপ নিয়ে প্রধানমন্ত্রী ওলিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। গুজব আছে তিনি নাকি ভারতে বা দুবাইয়ে আশ্রয় নিয়েছেন। এবার সেই ডোমিনো ইফেক্টের আঁচ লেগেছে ভারতে। নেপালের ছাত্র বিক্ষোভ চলাকালেই ভারতের বিহার রাজ্যে শিক্ষক নিয়োগে শূন্য পদ কমানোর প্রতিবাদে রাজপথে নামেন হাজারো তরুণ। 9 সেপ্টেম্বর পাটনা কলেজ থেকে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়ে পুরো শহরে। গুরুত্বপূর্ণ সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। এখন প্রশ্ন একটাই, দক্ষিণ এশিয়ার ছাত্র তরুণদের এই ঝড় কি এবার মোদী সরকারের পতনের কারণ হবে, নাকি মোদী সামলে নেবেন পরিস্থিতি? সময়ই বলে দেবে এর উত্তর। নরেন্দ্র মোদী কি শিক্ষিত? আদৌ উনি পড়াশোনা করেছেন? উনি ট্রাম্পের সঙ্গে যখন কথা বলেন, কি ভাষায় কথা বলেন, এটা আমার খুব জানতে ইচ্ছা করে। উনি তো খালি হাসেন দেখি। আমার যেটা মনে হচ্ছে, নরেন্দ্র মোদী না রবীন্দ্রনাথ ঠাকুর জানেন,
না শরৎচন্দ্র জানেন, না বিবেকানন্দ জানেন, না রামকৃষ্ণ জানেন, কোনোটাই পড়াশোনা করেননি। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি পড়াশোনা করেই থাকেন, কোন স্কুলে পড়েছেন, কোন কলেজে পড়েছেন, তার সার্টিফিকেটটা আমি দেখতে চাই। এবং একজন প্রধানমন্ত্রী এবং আমি একজন নাগরিক, ভারতীয় নাগরিক হিসেবে আমার অধিকার আছে, আমার প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কি সেটা আমার জানার অধিকার আছে। আমি জানতে চাই উনি কোন স্কুল, কোন কলেজ, কবে পড়েছেন এবং কোথায় পড়েছেন, এবং ওনার বন্ধু বান্ধব কারা। আমার অনেক বন্ধু আছে, স্কুলের বন্ধু আছে, কলেজের বন্ধু আছে। আমি জানতে চাই ওনার স্কুলের বন্ধুই বা কারা, কলেজের বন্ধুই বা কারা, বা পাড়ার বন্ধুরাই বা কারা। এটা আমার জানার ইচ্ছে আছে। অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা বলছে যে আমরা বাংলাদেশ থেকে ভারতে এসেছি এবং আধার কার্ড বানিয়েছি, আমরাও ভোট দিতে পারবো, কি বলবেন? আচ্ছা, অনুপ্রবেশ যদি হয়ে থাকে, বর্ডার সিকিউরিটি ফোর্সে কারা আছে, আমাদের সীমান্তে কারা আছে, বাংলাদেশ বলুন, ওইদিকে পাকিস্তান, মানে পাঞ্জাবের ওইদিকের বর্ডার বলুন, মানে যেটাকে ওয়াগা বর্ডার বলা হয়, ওখানে তো আমাদের মিলিটারিরা আছে। মিলিটারি কার আন্ডারে? সেন্ট্রাল দিল্লির আন্ডারে। অমিত শাহ বোধহয় আমাদের, খুব সম্ভবত না রাজনাথকে, অমিত শাহ। তো তারা জানবে কি করে কে ঢুকলোটা কি করে। আচ্ছা, ঢোকার পর আধার কার্ড সে বানানো হলো, আধার কার্ডটা কে বানিয়ে দিয়েছে? আমি বানিয়ে দিয়েছি, আপনি বানিয়ে দিয়েছেন, উনি বানিয়ে দিয়েছেন, কে বানিয়ে দিয়েছে? আধার কার্ডটা বানানো হয়েছে সেন্ট্রাল থেকে, সেন্ট্রাল এজেন্সি একটা আছে, সেই এজেন্সিটা ঠিক করলো কি? সব থেকে বড় কথা হচ্ছে, যে দেশের প্রধানমন্ত্রী ভোট হওয়ার সময় ভোট গণনা এবং ভোট পরিচালনাকে বিভ্রান্ত করেছে, তার আর কথার কোনো দরকার, তার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এবং পদত্যাগ না হলে উনি পালাক, যেভাবে আজকে নেপালের অবস্থা, যেভাবে বাংলাদেশ হয়েছে। আচ্ছা, আমার একটা কথা বলুন তো, বাংলাদেশ নিয়ে এত কথা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথায় আছে? রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে? ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের ভারতবর্ষের মতো এত বড় একটা দেশ, যার ইতিহাস এত বড়, সেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার সম্পর্কে দুটো কথা বলতে, আমার একজন অশিক্ষিত প্রধানমন্ত্রী সম্পর্কে কথা বলতে, আমি একজন ভারতীয় পশ্চিমবঙ্গের নাগরিক, কলকাতা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে বলছি, কলকাতা ইউনিভার্সিটির আমি এক্স প্রাক্তনী হিসেবে আমার লজ্জা করছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। মানুষ খাচ্ছে না, মুসলমান বিদ্বেষ দিয়ে হিন্দু ভোট কনসলিডেট করার বিজেপির এই খেলা মানুষ ধরে ফেলেছে। ঠিক আছে, এসবে হবে না। হিন্দু মুসলমান উভয় ঐক্যবদ্ধ এই প্রশ্নে এই বিজেপি নামক দানবকে সরাতে হবে। বিজেপি তো ভয় পাচ্ছে, আজকে ভোট হলে পরে বিজেপি হেরে যাবে। আজকে যে এই যে ইলেকশন কমিশনকে ব্যবহার করে যে এই যে ফেক ভোটার তৈরি করা হয়েছে, কেন? যদি হিন্দু সব কনসলিডেটেড হতোই, হিন্দুরা যদি সবাই বিজেপির পক্ষে থাকতোই, তাহলে তো এটার দরকার ছিল না, তাহলে এমনি জিতত। কিন্তু এটা নেই। এত কিছু করার পরে, 11 বছর ধরে ঘৃণার চাষ করার পরেও কোনো হিন্দু ভোট কনসলিডেট বিজেপির পক্ষে হচ্ছে না। এটাতে বিজেপি আশঙ্কিত, বিজেপি ভয় পাচ্ছে। আজকে 2024-এর ভোটে আমরা দেখেছি 70টা সিট কমে যেতে, আগামী দিনে ভোট হলে তো 100টাও পাবে না। অন্যদিকে এই যে কেন্দ্রীয় সরকার এত অনুপ্রবেশকারীর কথা বলছেন, অন্যদিকে বর্ডার তো পাহারা দিচ্ছে বিএসএফ, তাহলে সেটাও কেন্দ্রীয় সরকারের আন্ডারে, এবং সেখানে দাঁড়িয়ে কি বিএসএফ এর ব্যর্থতা নয় এটা? বিএসএফ ভারত বাংলাদেশ বর্ডার পাহারা দিচ্ছে, সেখান থেকে নাকি অনুপ্রবেশকারী ঢুকে যাচ্ছে। বিএসএফ ভারত পাকিস্তান পাহারা দিচ্ছে, সেখান থেকে আতঙ্কবাদী ঢুকে যাচ্ছে। তাহলে অমিত শাহ দিনের শেষে করছেটা কি? আমরা কি অমিত শাহকে স্বরাষ্ট্র দপ্তরে রেখে বসিয়ে বসিয়ে মাইনে দিচ্ছি? ওনার কোন কাজটা উনি ঠিকঠাক করে করতে পারছেন? ঘৃণার চাষ আর সাধারণ মানুষকে চমকানো ছাড়া প্রকৃত যেখানে লড়াই করতে হবে, আসল লড়াই করার জায়গা, সেই জায়গাটায় তিনি নেই। আজকে আমার জঙ্গিরা চলে আসছে, এসে ভারতের 26-27টা প্রাণ নিয়ে চলে যাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে লোক চলে আসছে, সেটা আটকাতে উনি পাচ্ছেন না। ওনার আগে পদত্যাগ করা উচিত। ওনার যে ব্যর্থতা, এটা স্বীকার করে পদত্যাগ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি দাঁড়িয়ে বলছে বাংলাদেশি ঢুকে যাচ্ছে। তুমি করছোটা কি? হোম, তুমি গৃহমন্ত্রী, তোমার কাজ হচ্ছে গৃহকে সুরক্ষা রাখা, গৃহটাকে সুরক্ষিত রাখা, মানুষকে সুরক্ষিত রাখা। তুমি ব্যর্থ। আজকে দীর্ঘদিন ধরে 2019 সাল থেকে উনি ক্ষমতায় আছেন, তার আগে ওনার অন্য মন্ত্রী ছিল, প্রায় 11 বছর ধরে বিজেপি শাসন করছে। তারপরে এই কথা কি করে বলে? এটা তো এমন না 14 সালে 15 সালে বলছে যে কংগ্রেস জমানায় ঢুকেছে। আজকে 11 বছর ধরে আপনি করতে পারলেন না। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও ক্লিপগুলো দেখার পর দর্শক, আপনার কি মনে হয় না হাসিনা এবং নেপালের প্রধানমন্ত্রীর মতো এই নরেন্দ্র মোদীকে পালাতে হবে? কারণ যেভাবে ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু একের পর এক কিন্তু আন্দোলন শুরু করছে ছাত্র জনতা। এমনকি ভারতের এমনও রাজ্য আছে যেখানে আজ পর্যন্ত মোদী পাও রাখতে পারেনি। তার উপর আবার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কিন্তু বিরোধ সৃষ্টি হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু এই নরেন্দ্র মোদীর। অন্যদিকে কিন্তু কংগ্রেসও কিন্তু আন্দোলনে নামছে কিন্তু এই ছাত্রদের সাথেই। আর এতে করে কিন্তু স্পষ্টই কিন্তু বোঝা যাচ্ছে আগামী কয়েক মাসের ভিতরে হয়তোবা এই নরেন্দ্র মোদীর পতন হতে পারে। কারণ যুগ যুগ ধরে যারা এই স্বৈরাচারী আচরণ করেছে দর্শক, তারাই কিন্তু একসময় কিন্তু বিদায় নিতে হয়েছে। আর এই নরেন্দ্র মোদীর কিন্তু এবার সেরকমই কিন্তু অবস্থা হবে। আর এই ভিডিও ক্লিপগুলো দেখার পর দর্শক, আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই মূল্যবান। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। তবে তার আগে দর্শক, আপনার কাছে একটি কথা না বললেই নয়।
এতক্ষণ ধরে যত ভিডিও ক্লিপ এবং ফুটেজগুলি আপনাদেরকে দেখিয়েছি আমরা সকল কিছুই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো বক্তব্য অথবা নিজস্ব কোনো ফুটেজ নেই।